কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। প্রিয় দর্শক, পৃথিবীর সূচনা লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নারী সত্যিকার অর্থেই পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এই সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। যেটি কবি, সাহিত্যিক, গল্পকার ও উপন্যাসিকের বিভিন্ন লেখায়, কবিতায়, গল্পে আমরা দেখতে পাই। বাংলাদেশ এখন যে পর্যায়ে রয়েছে ঠিক সেই পর্যায়ে এমন অসংখ্য নারী নিজেদেরকে তুলে ধরতে চান এবং পুরুষের পাশাপাশি সভ্যতাকে পরিবর্তন করতে চান। সেরকমই একজন সাহসী নারী মেঘনা আলম। তার সাথে আমরা কথা বলব। চলুন দর্শক। মেঘনা আলম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। অনেক সুন্দর ছিল শুরুটা। আমরা একেবারে আপনাকে মিডিয়ার সুবাদে হোক বা সোশ্যাল প্ল্যাটফর্মের সুবাদে হোক, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি মানে মেইন স্ট্রিমের বাইরে গিয়ে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, বাংলাদেশের গণ্ডি ছাপিয়ে সারা পৃথিবীব্যাপী আপনি মোটামুটি পরিচিত এবং আপনাকে মানুষ চেনে জানে এবং আপনার সবচেয়ে আলোচিত ট্যাগলাইন হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারা কর্মরত সাংবাদিক রয়েছেন সেখানে ইলিয়াস হোসেন নামে একজন সাংবাদিক আছে যিনি আপনাকে নিয়ে মাঝখানে একটি আমরা দেখেছি যে অপতথ্য ছড়ানোর চেষ্টা করেছে এবং সেখানে আপনি যে সাহসিকতা দেখিয়েছেন বা আপনার যে নৈতিক পরিচয় সেটি আমরা দেখেছি। সেই চরিত্রে আপনি অনেক অনেস্ট এবং অনেক সৎ এবং সেটাই প্রমাণিত হয়েছে শেষ পর্যন্ত। সেজন্য আপনাকে সাধুবাদ। ধন্যবাদ। এটা আপনার একার লড়াই ছিল এবং এই লড়াইয়ে আমরা দেখেছি অনেক নারী হেরে যায়। সমাজের বিশেষ করে এখন যে এআই বা ডিপ ফেক বা এই যে এডিটিংয়ের যে যুগ, এই যুগে আসলে অনেকেই হাল ছেড়ে দেয়, ভয় পায় এবং পুলিশি সহযোগিতা পাবে না, এরকম জায়গা থেকে নারী পিছিয়ে যায়। আপনি কিভাবে এত সাহসী হলেন? গল্পটা জানতে চাই। আসলে সাহস অনেকটা সত্য থেকে আসে। আপনি যখন আপনার নিজেকে আসলে খুব পরিষ্কারভাবে জানেন, বোঝেন, তখন আসলে কে আপনাকে কি হুমকি দিল সেগুলো আসলে আর ম্যাটার করে না। কারণ আমি তো জানি যে আমাকে নিয়ে যে অপবাদ উনি ছড়িয়েছে, এটা উনি কোনোদিনও প্রমাণ করতে পারবে না। তার কারণ হচ্ছে আমার সততার জায়গাটায় আমি স্পষ্ট। তো ও যখন আসলে আম যেটা করে সে সাংবাদিক বললে তাকে আসলে অনেক বেশি সম্মানিত করা হয়। কারণ সাংবাদিকতার আসলে মেধা, শিক্ষা এবং কোনো একটা জায়গায় সে সাংবাদিকতার সাথে অ্যাপয়েন্টেড আছে, সেই ফরমাল পরিচিতিটারও একটা বিষয় থাকে। তো ওই ব্যক্তির তো এগুলো কোনোটাই নেই। এবং আমি মনে করি সে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং সেটাই আসলে তার আসল পরিচয় হওয়া উচিত, সাংবাদিকতা পেশাকে অসম্মান না করে। এবং সাংবাদিকতার একটা মৌলিক নীতি হচ্ছে সত্যকে উন্মোচন করা এবং মানুষকে নিরাপদ রাখার স্বার্থে যেই ইনফরমেশন মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন সেটা পৌঁছানো। কিন্তু সে যে কাজটি করেছে সেটাতে তো আসলে মিথ্যাকে এস্টাবলিশ করার একটা প্রচেষ্টা দেখি এবং বরং মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেলাই হচ্ছে তার প্রয়াস সবসময়। তো আমি মনে করি যে সাংবাদিকতা একটা মহান পেশা। সেই টাইটেলটা ওকে না দেওয়াই বেটার। আর পুলিশি সাহায্যের যে বিষয় সেটা হচ্ছে তার অবস্থানটা আসলে কিছুটা দুর্বলই ছিল এবং আমি মনে করি পৃথিবীতে ইনফরমেশন হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। হ্যাঁ? এবং আপনি আম কাউকে অস্ত্র দিয়ে বা ক্ষমতা দেখিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করার থেকেও আপনার কাছে যদি সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটা থাকে তাহলে আপনি অনেক বেশি ক্ষমতাধর। ও যেটা করে বিভিন্ন জায়গায় আসলে মানুষকে একটু টোকা দিয়ে দেখে যে মিলে যেতেও পারে। সো অনেকের ক্ষেত্রে হয়তো ভয় কাজ করে যে তারা ভাবে কোনো জায়গা থেকে হয়তো আটকিয়ে ফেলতে পারে। আমি যেহেতু আমার জীবনে আসলে ভালো খারাপ যেটাই হোক আমি পাবলিকের সামনে একেবারেই ওপেন। আমার খারাপটাও আমি স্বীকার করে নিতে পারি। আমার ভালোটাও আমি অকপটে স্বীকার করি। তো ওই কারণে আসলে ওর এই ইলিউশন যেটা সে ক্রিয়েট করার চেষ্টা করে এটা আমার উপর কাজ করেনি। আপু, আরেকটি বিষয় আমি জানতে চাইবো যে আসলে আপনি যখন এই সংগ্রামে একাই সংগ্রাম করছেন, তখন কিন্তু আপনার দিকে অসংখ্য মানুষের চোখ যে আসলে কি হয় ঘটনা শেষ পর্যন্ত দেখার জন্য। হুম। একটা ভয় ছিল আমাদের যে আসলে ডিপ ফেকের যে বিষয়টি আপনাকে নিয়ে এরকম কোনো নোংরামি করা হয় কিনা? এরকম ভয় কি আপনার মধ্যে ছিল কিনা? হ্যাঁ, আমি ভাবছিলাম যে ফেক কিছু হয়তো সে প্রকিউর করার চেষ্টা করতে পারে এবং সে করছেও। বিভিন্ন সময় সে যে পেজগুলো পরিচালনা করে ওগুলো তো আসলে রিমুভ করে দেয় Facebook। যেহেতু তার কার্যকলাপের কারণে অনেক মানুষ রিপোর্ট করে। তো ওই পেজগুলো সে আবার ফলোয়ার বাড়ানোর জন্য দেখা যায় যে
একটা ট্র্যাপ করার চেষ্টা করে ওর অডিয়েন্সকে যে ওই টেলিগ্রামে যাও, ওই পেজে যাও, ওখানে একটা ভিডিও পাওয়া যাবে। সো কিছু আমি দেখেছি যে এরকম বানোয়াট অন্য কারো ভিডিও সে আপলোড করছে। তবে আ কিছু ক্ষেত্রে হয় কি আপনি যখন সাহসের সাথে একটা বিষয় ফেস করেন তখন এগুলো পাবলিক তো আসলে বোকা না, তারাও বোঝে। যেমন একটা ভিডিও সে এরকম আপলোড করেছিল। আমি রেশিয়াল রিমার্ক হিসাবে বলছিলাম যে যার ভিডিও আপলোড করেছে আমি নিজেই হেসে কমেন্ট করলাম যে গায়ের রং আরো অনেক ফর্সা করতে হবে আমি বানাতে হলে। সো এই যে হুম, একটা জোক করে বলা হুম, কিন্তু এটাতে তো পাবলিক ধরে ফেলে যে আসলেই তো ওই নারীর তো চেহারা দেখায় না এবং স্কিন কালার আসলেও ম্যাচ করছে না। আবার দেখা যায় অনেক রকম কল রেকর্ডিং অনেকে প্রকাশ করে বলে যে এটা মেঘনা আলমের সাথে ওই নেতার কথোপকথন। হুম, হুম। তখন আমি নিজেই মজা করে বলি যে আসলে মেঘনা আলম কিভাবে কথা বলে এটা আরো স্টাডি করা প্রয়োজন। কারণ যে আঞ্চলিকতার টোনে কথা বলছে তারা এভাবে তো আমি আসলে কথা বলি না। হুম। হ্যাঁ। তো কিছু জায়গায় আসলে আপনি যখন ভীত না হয়ে আরো ব্যাপারটা নিয়ে দেখা যায় নিজেই হাসি ঠাট্টা করছেন। পাবলিক বোকা না। পাবলিক বুঝে যে দিস ইস নট হার। ইয়া আচ্ছা, আপনার ব্যক্তি জীবনে এখন পর্যন্ত যতদূর চলার পথ সবচেয়ে অ্যা যদি সুপার হিরো হিসেবে আপনি কাউকে ট্রিট করতে চান হুম, সেটি হুম। কে? আমি মনে হয় নারী পুরুষ সবার ক্ষেত্রেই হয়তো এটা হুম, সবার ক্ষেত্রেই। সবার ক্ষেত্রেই সঠিক হবে। সেটা হচ্ছে আসলে এই পৃথিবীতে আপনি বাবা-মার থেকে আপন কাউকে পাবেন না এবং তাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। দিন শেষে তারাও হচ্ছে flawed human মানুষ মাত্রই তার মধ্যে ভালো খারাপ সব দিকই থাকে। তো আমার কাছে মনে হয় যে আসলে সুপার হিরো বলা শব্দটা দিয়ে আসলে বোঝানো যাবে না। আপনি যদি একেবারেই নির্ভুল বা আপনার আস্থার জায়গা নারী পুরুষ ২ হিসেবে কোনো একটা জায়গায় পেতে চান সেটা হচ্ছে আপনার সাথে সৃষ্টিকর্তার যে কানেকশন এবং আম অনেক ধর্মভীরু বা ধার্মিক হবার প্রয়োজন নেই। তবে আম আপনি জীবনে চলতে গেলে এটা নিজেই বোধ করবেন যে নিজের কাছে সৎ থাকা এবং পৃথিবীর সবার কাছে আপনি যতই হচ্ছে কঠিন হবার বা শক্তিশালী হবার বা আমাকে কোনো কিছু টাচ করবে না, হ্যাঁ? সেই কঠোর অবস্থান নেন না কেন, দিন শেষে সৃষ্টিকর্তার সামনে নিজের সমস্ত সমস্যা ব্যক্ত করতে পারার যে শান্তি, আমার মনে হয় ওইটার মধ্যেই আসলে একজন সুপার হিরো আমাকে সেভ করছে ওই ফিলিংটা পাওয়া যায়। এছাড়া একটা বাস্তবতা আমাদের সবাইকে মেনে নিতে হবে। সেটা হচ্ছে কোনো সুপার হিরো আমাকে বাঁচাতে আসবে না। এবং হয়তো সাময়িকভাবে আল্লাহ অনেককে আমাদের সাহায্যের জন্য পাঠায়। কারণ মানুষ সামাজিক, আমরা একা কোনো কিছুই করতে পারি না। এই যে একটা পোশাক পড়েছি এটাও কাউকে বানিয়ে দিতে হয়েছে। যে খাবারটা খেলাম এটাও কেউ প্রকিউর করে দিয়েছে। কেউ একজন কৃষিকাজ করেছিল বলেই আমরা খেতে পারছি ভাত রান্না করে। তো ওই ডিপেন্ডেন্সিটা থাকে। এবং অনেক সময় বিপদের সময় এমন মানুষ চলে আসে যারা আপনি হয়তো কল্পনাও করেননি আপনার সাহায্যে আসবে। যেমন আমার যে আইনি লড়াইটা আমি কিন্তু এখানে ৳১ খরচ করি না। আমার আইনি লড়াইয়ে যে বাংলাদেশে আমি বলব সব সেরা আইনজীবীরাই আমার পাশে এসেছেন সময়ে। সারা হোসেইন ছিলেন, বর্তমানে নোমান আছেন এবং এর আগেও একটা ফার্ম ছিল আমার আইনি লড়াইয়ে মসিন ছিল সেখানে। এরা কিন্তু সবাই আসলে নিঃস্বার্থভাবে আমার বিপদের সময় এগিয়ে এসছে আমাকে আইনিভাবে সহায়তা করতে। তো সেটাও আমি মনে করি যে সৃষ্টিকর্তা কোনো এক ওসিলায় তাদেরকে আমার পাশে এনে দিয়েছেন। তবে সুপার হিরো একেবারে মানে নির্ভুল, একেবারে আমার বিপদে দৌড়ে আসবে এরকম মনে হয় একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কোনো মানুষ পাওয়া সম্ভব না। ধন্যবাদ আপা। আমরা একটু বর্তমান সময়ে আসতে চাই। আপনি যখন অনেক বেশি আলোচনায় তখন দেখলাম যে আপনি কোরআন শরীফ হাতে নিয়ে অনেক সময় মিডিয়াতে ফেস করেছেন এবং আপনার কথাবার্তা যারা শুনেছে বা শুনছে এখন পর্যন্ত তারা অনেকেই মনে করে যে আপনার আধ্যাত্মিক বিষয়ে অনেক পড়াশোনা রয়েছে এবং আমরাও সেটা বিশ্বাস করি যেহেতু আপনি প্রত্যেকটা মানুষেরই সেটি হওয়া উচিত। কেউ করে, কেউ করে না। এরকম জি। আমরা দেখেছি সমাজে। কিন্তু আপনার মানে স্টাডি লেভেলটা আমরা একটু জানতে চাই। আসলে আপনি কি বিষয়ে পড়াশোনা করেন? কোন বিষয়ে হুম। ফোকাসড? এগুলো একটু জানতে চাই। আম কিছু বিষয় একটু ক্লিয়ার করা প্রয়োজন। সেটা হচ্ছে আম আসলে আমাদের মিডিয়াতে আমরা যখন একটা ছবি বা ভিডিও দেখি আমরা ওইটার কনটেক্সট টা অনেক সময় জানি না। আমরা একটা অ্যাপারেন্টলি ছবি দেখে ধারণা করে নেই। কিংবা আমাদের মিডিয়াও আজকাল হচ্ছে ভিউ বা প্রচারের কারণে অনেক রকম
আম গল্প তৈরি করে। অনেক রকম ডিলেমাতে ফেলে দেয় পাবলিককে, হ্যাঁ? যেমন ধরুন আপনি ক্যাপশনে একটা লেখা দেখবেন, বিস্তারিত পড়তে গিয়ে দেখবেন যে একেবারেই তার উল্টো কিছু বোঝাচ্ছে। তো ওই কারণে অনেকের কাছে মনে হয় যে আমি হয়তো আল কুরআন নিয়ে মিডিয়াকে বা কাউকে ফেস করেছি। বাট আসল যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে আমি একটা প্রমাণ হিসেবে আমাদের এই যে সৌদির এম্বাসি আছে সেখান থেকে কূটনৈতিক একটা উপহার, কূটনৈতিক সম্মানের একটা সূচক আমি বলব যে সৌদি বাদশার কর্তৃক আদেশকৃত, মুদ্রণকৃত যে আল কুরআন আছে এবং এটা অবশ্যই একটা সর্বোচ্চ সম্মান একজন মানুষের হাতে আল কুরআন তুলে দেয়া। তো সেই যে উপহারটা আমি পেয়েছিলাম, সেই উপহারটা আমি একটা প্রমাণ হিসেবে নিয়ে এসেছিলাম যে আমার কূটনৈতিক মর্যাদা যদি না থাকতো, তাহলে নিশ্চয়ই সৌদি সরকার আমাকে এই সম্মানটা প্রদর্শন করতেন না। এবং এই একই সম্মান বাংলাদেশের এই ছাত্র আন্দোলনে যে নাহিদ আছে তাকে দেয়া হয়েছে। এবং এই সম্মান বিগত সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকেও দেয়া হয়েছে। তো সেখানে যে আমাকে সম্মানিত করা হলো, এটা নিশ্চয়ই তারা কোনো ভাবনা চিন্তা ছাড়াই আম শুধুমাত্র ব্যক্তিগত আন্তরিকতার জায়গা থেকে তুলে দেয়নি। কারণ আল কুরআন একটা, আমি বলব যে বিশ্বের সবচেয়ে বেশি সম্মানের অধিকারী। সো সেই বিষয়টাই আসলে, যে বিতর্ক থাকে, আইনি জটিলতা থাকে, সেখানে আমি একটা প্রমাণস্বরূপ আমার সাথে রেখেছি এবং সেটা আমি আদালতে যিনি বিজ্ঞ জাজ ছিলেন, তার পারমিশন নিয়েই হচ্ছে উপস্থাপন করেছি এবং সেই আল কুরআনের উপরেই আমরা জানি যে আমাদের কোর্টে একটা শপথ নেবার সিস্টেম আছে। সেই আল কুরআনের উপরেই আমি শপথ নিয়ে বলেছি যে আমার জায়গা থেকে আমি নৈতিকভাবে কতখানি পরিষ্কার। তো সেটাই হচ্ছে মূল ঘটনা। তো অনেকের কাছে মনে হতে পারে যে মিডিয়া বা মানুষের কাছে আমি নিয়ে গেছি, সেটা নয়। আর আম আমার ফিরে আসি আমার স্টাডি কোন বিষয়ে। সো আমি একজন পলিটিক্যাল এডুকেটর হিসেবে সার্টিফাইড এবং ব্রাজিল সরকারের একটা প্রতিষ্ঠান আছে। সরকারিভাবেই সেটা পরিচালনা করে এবং আপনি জানেন যে আমাদের রাজনৈতিক যত আম ভিত্তি আছে, আমি যদি বলি সারা বিশ্বে, এই রাজনৈতিক মতাদর্শগুলোর একেবারেই হচ্ছে সোর্স হচ্ছে ল্যাটিন আমেরিকা এবং সেখানের যে স্কুলটি সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার যত মানুষকে আমরা চিনে আসি রাজনৈতিক আদর্শ হিসেবে, তাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা। সেখান থেকে আমি একজন পলিটিক্যাল এডুকেটর হিসেবে সার্টিফাইড হয়েছি এবং এর বাইরেও হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি অনেক বছর ধরে। সো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া হয়েছে। এমনকি সংবাদ পাঠ করে সেই বিষয়েও প্রশিক্ষিত হয়েছি এবং একটা দীর্ঘ সময় ধরে উপস্থাপনার কাজও করেছি। এই যে বিভিন্ন কর্পোরেট ইভেন্ট হোস্টিং করা, সেখানে বলতে গেলে আমি খুব প্রফেশনালি কাজ করেছি অনেকগুলো বছর। সো অনেক রকম এক্সপেরিয়েন্স, শেখার অনেক বিষয় থাকে। এনজিও কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়েও স্টাডি করেছি। তো আমার একটা ঝোঁক হচ্ছে বিভিন্ন প্রফেশনাল এক্সপেরিয়েন্স নেয়া, বিভিন্ন জায়গায় চেষ্টা করা যে কোন কাজটা আমি ভালো করতে পারি এবং আমার একটা উইকনেসও হচ্ছে যখন দেখি যে এই ক্ষেত্রে আমি খুব সহজে ভালো করতে পারছি, তখন সেখানে বেশিদিন টিকে না থাকার বা সরে যাওয়ারও আমার একটা প্রবণতা আছে। তো এই সবকিছুর মধ্যেই আমি ফাইনালি রিয়ালাইজ করলাম যে রাজনৈতিক যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা, ওইটাই আসলে এখন জীবনে সবচেয়ে বেশি কাজে আসছে। এবং আমি সত্যি কথাই বলব যে আমার মধ্যে আসলেই একটা মডেল অভিনেত্রী হওয়ার দীর্ঘ আ প্রয়াস, আমি বলব না, ইচ্ছা থাকে না, সুপ্ত ইচ্ছা ছিল। কিন্তু দেখা গিয়েছে যে আসলে কখনোই মডেলিং, অভিনয় এগুলো করার আমার সুযোগ হয়নি সেইভাবে। সো একটা জায়গায় আমার খুব মজা লেগেছে যে আম বাহ্যিক চেহারা দেখে যখন আমাকে নিয়ে আসলে ধারণা করা হয়েছে যে উনি কি কাজ করে বা কি বিষয়ে লেখাপড়া করেছে। অনেকেই লিখেছে মডেল, অভিনেত্রী। হ্যাঁ? সো এটা আমার কাছে একটু মজাই লেগেছে যে আচ্ছা, তাহলে তো আমাকে দেখে আসলেই নায়িকা, মডেল, অভিনেত্রী মনে হয়। জি।